স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। দেশের ফুটবলে ঘোর অমানিশা। হেড কোচ পিটার বাটলারের অধীনে কোনো ট্রেনিং সেশন নয়, তিনি দায়িত্বে থাকলে গণ পদত্যাগের ঘোষণা দিয়েছে সাবিনা সহ দলের সিনিয়র ফুটবলাররা। বৃহস্পতিবার সন্ধ্যায় অশ্রুসিক্ত কণ্ঠে প্রতিবাদ জানান খেলোয়াড়রা। বাফুফে এখনো পৌঁছতে পারেনি কোনো সমাধানে। মেহেদী নাইমের রিপোর্ট। যেই পরিস্থিতির সাক্ষী হয়নি এর আগে কেউই, সেটারই সাক্ষী হলো পুরো দেশ। আরও একবার সাবিনারা নিজেদের দাবির জন্য কাঁদালো আর লজ্জায় ফেললো পুরো বাংলাদেশকে। মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না, তখন আপনি কেমন লাগে? আপনি কোনো কাজে গেলে কোন জায়গায় আপনি মানে ভালো বা কাজ করতে পারবেন না, আপনি মনোযোগ দিয়ে। তো আমাদের সাথে সেটাই হচ্ছে, মানে আমরা আসলে মানসিকভাবে আমরা আশা করতে পারছি না, আমরা মাঠে 100% বিরোধী। টাকার বস্তা নিয়ে বসে থাকার পরও ছেলেরা ফিরে শূন্য হাতে, আর যেই মেয়েরা পরপর 2 বার সাব জয়ের পরও অক্টোবরের পর থেকে বেতন পান না, তাদের কথারও 4 পয়সার দাম দেয় না বাফুফে। হেডকোচ পিটার বাটলারের সঙ্গে 2 বছরের চুক্তি নবায়ন করলো, অথচ অধিনায়ক সাবিনা খাতুন সহ সিনিয়র প্লেয়ার কারোরই রিভিউ নেবার প্রয়োজন বোধ করেনি। কিন্তু মেয়েদের সঙ্গে কোচের আচরণ শুনলে চোখ কপালে উঠবে যে কারো। আমরা মানে প্রতিটা স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি হচ্ছে আমাদের করতেছে, ওনার ইগো বেশি, ইগোটাই প্রায়োরিটি বেশি। দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলার সাবজয়ী স্বর্ণকন্যারা বাফুফে ভবনের নিচে এসে প্রতিবাদ জানাতে বাধ্য হলো। বাফুফের কাছে 6টি কারণ উল্লেখ করে লিখিত অভিযোগ জানিয়েছে ওরা। এর বাইরেও কি পিটার এমন কিছু করেছেন যা মেয়েরা বলতে পারছেন না? হেড কোচের ইস্যুতে 2 পক্ষে বিভক্ত বাফুফের ক্যাম্পে থাকা 30 নারী ফুটবলার। 15 জন জুনিয়র পিটারের থাকার ব্যাপার ইয়েস বলেছেন, আর বাকি 15 জন সরাসরি না বলাদের বেশিরভাগই সিনিয়র। এমনকি সিনিয়ররাও বৃহস্পতিবার হেড কোচের অধীনে জিম সেশনও বর্জন করেছেন। ব্রিটিশ কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলে একযোগে অবসরের হুমকিও দিয়েছেন তারা। চরম বিতর্কিত বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এখন কোথায়? তিনি সমাধান করতে না পারায় সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে বসবেন মেয়েরা। তবে যেই কালিমা লাগলো দেশের ফুটবলে, সেটা কি উঠিয়ে ফেলা সহসাই সম্ভব? মেহেদী নাইম, 71। তর্ক আর ভুলে ভরা বিপিএল। এবার মাঠে ভুল ফ্র্যাঞ্চাইজির পতাকা উড়িয়ে রীতিমতো অবাক করে দিয়েছে বিসিবি। ম্যাচ ডেতে মাঠে চিটাগং কিংসের বদলে ওড়ানো হয় গতবারের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফ্ল্যাগ। গণমাধ্যমে খবর প্রকাশের পর অবশ্য ভুল ফ্ল্যাগ সরিয়ে সঠিক পতাকা লাগানো হয়। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বিপিএলকে অনেকেই মজা করে ডাকেন বিনোদন প্রিমিয়ার লিগ, অনেকে বলেন বাউন্স প্রিমিয়ার লিগ, অনেকে আবার বলেন বকেয়া প্রিমিয়ার লিগ। অতীতের সব মজার তকমাকে ছাড়িয়ে গেছে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আপনি চাইলে এখন বিপিএলকে ভুল প্রিমিয়ার লিগও বলতে পারেন। এতটাই বড় ভুল যে ফ্ল্যাগ স্ট্যান্ডে যে দলটা বা যে ফ্র্যাঞ্চাইজিটা এবারের বিপিএল খেলছে না, সেই দলের ফ্ল্যাগটা টানিয়ে রাখা হয়েছে। নর্মালি যেটা হয়, প্রতিদিন যে 4টা দল খেলে সেই 4টা দলের ফ্ল্যাগ মাঠে উঠতে থাকে ফ্ল্যাগ স্ট্যান্ডে। চিটাগং কিংসের বদলে উঠতে দেখা যাচ্ছে গতবারের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পতাকা। ভাবতে পারেন বাংলাদেশে এরকম একটা টপ ফ্র্যাঞ্চাইজি লিগ, যেই লিগে মানে যারা আসলে কাজ করছেন তারা জানেন না আসলে কোন দলটা আসলে এই ম্যাচটাতে খেলবে, বা এই দলের ফ্ল্যাগটা আসলে কোনটা সেটা তারা স্পষ্ট জানেন না। যদি জানতেন এত বড় ভুল কিন্তু হতো না। স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে উঠছে এরকম একটা ভুল পতাকা, টিভি ক্যামেরা অনেক সময় সেখানে ধরছে, তখন অনেকেই কনফিউজড হয়ে যাবে যে আসলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কি ফিরে আসলো, চিটাগং কিংস কি আসলে একেবারে শেষ পথে এসে বিদায় নিল বা চলে গেল। এমনি রাজশাহীর নাটক নিয়ে, ড্রামা নিয়ে রীতিমতো প্রতিদিনই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হচ্ছে। মাঠের ক্রিকেটের চাইতে মাঠের বাইরের ক্রিকেটটা সবচেয়ে বেশি আলোচনায়। কিন্তু যে দিনটায় মাঠে খেলা হচ্ছে সেই দিনটায় ফ্ল্যাগ স্ট্যান্ডে এরকম একটা ভুল বিসিবি কিভাবে করলো, আসলে কিভাবে করা সম্ভব? কোটি কোটি টাকার মালিক বিসিবি, নিশ্চয়ই অনেক বড় অঙ্কের টাকা দিয়ে অনেককে এখানে রাখা হয়েছে এই বিষয়গুলো দেখভালের জন্য। কিন্তু
সিলি ভুল না, কিন্তু অনেক বড় ভুল। এত বড় একটা ভুল করে বসে আছে বিসিবি, যেটা কিনা আসলে একটা কঠিন বার্তাই দিচ্ছে যে বিপিএল যাচ্ছে তাইভাবে চলছে। ভুলে ভরা বিপিএল, বিতর্কিত বিপিএল, নাটক ভরা বিপিএল, অনেক অনেক ঘটনা, অনেক অনেক কিছুর জন্ম দিয়েছে এই বিপিএল। নতুন করে জন্ম দিল ভুল একটা ফ্ল্যাগ উড়িয়ে। তাই ওই যে বলছিলাম শুরুতেই যে ভুল প্রিমিয়ার লিগ হিসেবেও কিন্তু আপনারা এবারে বিপিএলকে আখ্যায়িত করতে পারেন। সত্যি অদ্ভুত একটা ব্যাপার। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. বিপিএলে হার দিয়ে লিগ পর্ব শেষ করল রংপুর রাইডার্স। নাইম শেখের দাপুটে সেঞ্চুরির কাছে বৃথা গেল সৌম্য লড়াকু 50। মিরপুরে এদিন খুলনা টাইগার্সের কাছে 46 রানে হেরেছে রাইডাররা। উল্টো দিকে বড় জয়ে প্লে অফে দৌড়ে খুলনা এগিয়ে গেল আরও এক ধাপ। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। একেই বুঝি বলে মুদ্রার উল্টো পিঠ। এক সময়ের রাজা হঠাৎই চিত, যা হারে হারে টের পাচ্ছে রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচ জেতা দলটারই কিনা টানা ৪ ম্যাচে হার। রাজশাহী চিটাগং এর পর এবার খুলনার কাছে সুহানদের ভরা ডুবি, যার বড় ক্রেডিট নাইম শেখের দাপুটে সেঞ্চুরি। এদিন বিপিএলে রংপুরের জন্য ছিল কঠিন লড়াই। ফার্স্ট কোয়ালিফায়ারে নিশ্চিন্তে ওঠার জন্য ওদের জয় চাই, কিন্তু টসার সোহানদের সেই টার্গেট করে দেয় কঠিন। মিরপুরের উইকেটে খুলনার সিদ্ধান্ত প্রথমে ব্যাটিং, কিন্তু বিধিবাম চতুর্থ ওভারে খুলনার আপসেট। শেখ মেহেদীর বলে ২১ রানে মিরাজ হারান নিজের উইকেট। তৃতীয় উইকেটে উইলিয়াম বসিস্টোর সাথে ৮৮ রানের জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাইম শেখ। লম্বা ছক্কায় তুলে নেন 50, কিন্তু এরপরেও থেমে যাননি। অবশেষে ১৮তম ওভারে নাইম দেখান ঝলক। বাউন্ডারি হাঁকিয়ে ৫৫ বলে তুলে নেন বিপিএলে নিজের প্রথম শতক। নির্ধারিত ওভারে খুলনার টোটাল দাঁড়ায় ৪ উইকেটে ২২০ রান। ৬২ বলে ১১১ রানে অপরাজিত থাকেন নাইম শেখ। টার্গেট চেস করতে নেমে দ্বিতীয় ওভারেই রংপুরের আক্ষেপ। ব্যক্তিগত ৯ রানে তৌফিকের উইকেট তুলে নেন নাসুম আহমেদ। রংপুরের প্রয়োজনের সময় গোটা মিডল অর্ডার অল্পতেই ডিসমিস। ইফতিখার, শেখ মেহেদী, সোহান কেউই খেলতে পারেননি বড় ইনিংস। চেষ্টা করেছিলেন সৌম্য সরকার। ফিল্ডিং এর সময় হাতে চোট পেলেও ব্যাটিং এ ছড়িয়েছিলেন দুটি। ৩১ বলে তুলে নেন আসরে নিজের প্রথম 50। কিন্তু ৪৮ বলে সৌম্যর ৭৪ রানের ইনিংস রাইডারদের জয় এনে দিতে ব্যর্থ। শেষমেশ ৯ উইকেটে ১৭৪ রানে থামে রংপুরের লড়াই। আর খুলনা ৪৬ রানের জয়ে এক পা রাখে প্লে অফে। ১ ফেব্রুয়ারি ঢাকাকে হারালেই ওদের মিলবে শেষ ৪-এর টিকিট। পার্থবণিক, ৭১। উইকেট পাওয়া যার নেশা, সেই পেসার উইকেট পেয়ে সেলিব্রেশনে মাতেন না। নিয়মিত বলের কাজ দেখিয়ে হাসান মাহমুদ সবার হৃদয়ে জায়গা করে নিতে চান। রোহিত কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখানো ২০২৪-এ তার সেরা অর্জন। হাসান চান দেশের হয়ে ৩ ফরম্যাটে লম্বা সময়ে ছড়ি ঘোরাতে। হাসানের ভাবনা শুনেছেন সৈফুল রূপক। বিরাট রোহিতকে আউট করেন তখন আরো বেশি চাঙ্গা মনে হয় নিজেকে। হ্যাঁ, কারণ ওরাই তো টিমে রান করে। টাইগার পেসারের ঝাঁজে রোহিত নেচেছিলেন। বলের মুভমেন্টে কোহলির চোখও উঠেছিল কপালে। শুভমান গিল, ঋষভ পান্তের পরাস্ত করেছিলেন অনায়াসে। গেল বছর চেন্নাইয়ে প্রথম ইনিংসে রাঘব বোয়ালদের একাই শিকার করেছিলেন বাংলার হাসান মাহমুদ। অনেকের কাছে যেটা আউট অফ ড্রিম, ২২ গজে সেই ভেলকি দেখিয়েছিলেন। দিন শেষে ধারাভাষ্যকার তামিম ইকবালের বাহুবাহু কুড়িয়েছিলেন। ২০২৪-এ হাসান মাহমুদের সেরা অর্জন কোনটা? আমি বলবো যে ফাইপারগুলোই আমার কাছে খুব মানে ভালো লাগছে আর কি। টি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে। ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার বেশি শক্তিশালী ছিল না পাকিস্তানের? অবশ্যই বলবো যে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা অবশ্যই পাকিস্তানের থেকেও একটু বেশি টাফ ছিল, বাট উইকেট নেওয়াটা খুব এনজয়ের। তো আমি যে যার উইকেট নেই আমার খুব ভালো লাগে। সেরা উইকেট কোনটা? সবগুলোই সেরা উইকেট, বাট বলেন যে আমি হয়তো বিরাট কোহলির উইকেট নিয়েছি, রোহিত শর্মার উইকেট নিয়েছি, তো এইগুলো আমার কাছে ভালো লাগছে। ২০২৪-এর মার্চে সাদা পোশাকে অভিষেক। বছর শেষে ৯ টেস্টে পকেটে পুরেছেন ৩০ উইকেট। চলতি বিপিএলটা আহামরি যাচ্ছে না হাসান মাহমুদের। জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও, তবুও লম্বা রেসের ঘোড়া হতে চান লক্ষ্মীপুরের এই পেসার। একজন প্লেয়ারের 3 ফরম্যাট ক্রিকেট খেলাটা খুবই মানে কি বলবো ইম্পর্টেন্ট বলতে গেলেও তার একটা ইচ্ছেও থাকে।
তো আমি মনে করি যে যতটুকু আমি ফিট থাকতে পারি আমি সব ফরম্যাটে খেলতে পারবো। রেড বলে মনে করেন যে আমি যদি আর্লি ব্রেক থ্রু আনতে পারি খুবই ভালো লাগে। আবার টি-20 যখন আমাকে দিতে পারে বল দেওয়া হয় ওই দায়িত্ব নেওয়াটাও আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। তাসকিন, নাহিদ রানা, তাদের পারফরমেন্স, তারা যখন বোলিং করে, আপনারা যখন জুটি বেঁধে বোলিং করেন, কেমন লাগে যে এখন বাংলাদেশের পেস অ্যাটাক এত দুর্দান্ত করছে? না, ওরা তো খুব ভালো বোলিং করছে, স্পেশালি তাসকিন ভাই, উনি অনেক ভালো কামব্যাক করছে, এখন খুবই ভালো শেপে আছে। নাহিদ রানা তো ফাস্টেস্ট নাও ইন কান্ট্রি, লাইক এখন সবচেয়ে জোরে বল করা বোলার আর কি হিস্ট্রিতে এখন। তো ওর পাশে আছে, ওর বোলিং দেখি অনেক এনজয় করি। সবাই যখন মাঠে একসাথে থাকি তখন একে অপরের সাথে টাইম স্পেন্ড করি। নাহিদ রানার গতি, তাসকিনের অ্যাকুরেসি, হাসান মাহমুদের স্পেশালিটি কি? আমার স্পেশালিটি বলতে গেলে আমি মানে সব ধরনের বোলিং করতে পারি। সাইফুল রূপক, ৭১। থ্যাংক ইউ। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 3 সদস্যের ওই কমিটিকে আগামী 7 দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া নিয়ে গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদন দেখেই ক্রিকেটারদের সঙ্গে চুক্তির ব্যাপারগুলো নিয়ে তদন্ত করবে এই কমিটি। যদি কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায় তা প্রকাশ করবে তদন্ত কমিটি। নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় আজ অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে মোট 4টি হাউস অংশগ্রহণ করে। এছাড়া শিক্ষার্থীদের হাউস ভিত্তিক কুচকাওয়াজ ও সম্প্রীতির বাংলাদেশ থিমে 300 শিক্ষার্থীদের পরিবেশনায় হয় মনোজ্ঞ মিউজিক্যাল ডিসপ্লে। একটা সময় স্কুলের অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন থেকে বেরিয়ে আসতো দেশসেরা অ্যাথলিট। সেই আমেজই যেন ফিরিয়ে আনলো বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত এই বিদ্যাপীঠ। মনোমুগ্ধকর দৌড়, রিলে, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সবাইকে খেলাধুলায় উদ্বুদ্ধ করলো। শুরু হয়ে গেল রিলে রেস, দেখা যাক, খুবই কাছাকাছি সবার পজিশন এখনো পর্যন্ত। সবাই প্রস্তুত এবং শুরু হয়ে গেল, দেখা যাক। শাবাশ। Relay race. Now, chief guest and special guest. Thank you all. প্রি-সিজন ট্যুরে ব্যাক টু ব্যাক জয় তুলে নিল ইন্টার মায়ামি। ক্লাব ইউনিভার্সিটির বিপক্ষে নির্ধারিত সময় থাকে গোলশূন্য। টাই ব্রেকারে মেসিরা ম্যাচটা জেতে 5-4 গোলের ব্যবধানে। গোল না পেলেও ইতিহাসে নাম লেখালেন লিওনেল মেসি। কোহিনুর কণা রিপোর্ট। পেরুর মাটিতে পা পড়েছে বিশ্বজয়ীর। আজ যেন আকাশে বাতাসে মমো করছে তারই মিষ্টি সুবাস। নিজের দেশের ক্লাব ছেড়ে লিওকে বরণ করে নিতেই বরং পথে ঘাটে সবখানে সমর্থকদের উল্লাস। ক্লাব ইউনিভার্সিটারিওর কাছে পূর্বসূরীরা হার মেনেছে। মেসির লক্ষ্যটা ছিল ইতিহাস বদলে জয় ছিনিয়ে আনা। শুরু থেকে লড়াইটা হয় শেয়ানে শেয়ান। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে পেরুভিয়ানদের সাথে অবশ্য পেরে উঠছিল না মেসিরা। সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন এলএমটেন। গোলহীন প্রথমার্ধ। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় দুদল। ফাউলের শিকার হন এলএমটেন। ম্যাচের 73 মিনিটে মেসিকে তুলে নিতে বাধ্য হন মায়ামি ম্যানেজার। ম্যাচে আসে একাধিক পরিবর্তন, তবে তাতে করেও ম্যাচের রেজাল্টের কোনো পরিবর্তন পাচ্ছিল না ইন্টার মায়ামি। ম্যাচ জুড়ে ইউনিভার্সিটারিওর 5টি অন টার্গেট শটের বদলে মায়ামি শট নেয় মোটে 2টা। তবে দুদলের কেউই নাম তুলতে পারেনি স্কোর শিটে। নির্ধারিত সময় থাকে গোলশূন্য। খেলা গড়ায় রোমাঞ্চকর টাই ব্রেকারে। ইন্টার মায়ামি সফলভাবে 5টি শট নিলেও মিস করে হোস্টরা। শেষ পর্যন্ত জয়ের হাসি মায়ামি শিবিরে। আর এরই মধ্য দিয়ে প্রি সিজনে টানা 2 জয় তুলে নিল মেন ইন পিঙ্করা। তবে ম্যাচ জিতলেও মেসির উঠে যাওয়া শঙ্কা বাড়িয়েছে মায়ামি শিবিরে। ইন্টার মায়ামির পরের মিশন পানামা। কোহিনুর কণা, ৭১। বিশ্বের সেরা ফুটবলারকে এমন প্রশ্নের উত্তরে অনেকেই বলেন ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। তবে নিজের ছেলের চোখেই নাকি তিনি সেরা নন, এমন তথ্য এক ইন্টারভিউতে ফাঁস করে আলোচনার জন্ম দিয়েছেন CR7 নিজেই। বিস্তারিত থাকছে রায়হান আহমেদের রিপোর্টে। ক্যারিয়ার জুড়েই বেশ কবার ইন্টারভিউতে বলে বেরিয়েছেন তিনি বিশ্বের সেরা ফুটবলার। তার এই কথার পক্ষে যুক্তিও আছে বেশ কিছু। তবে সেই ক্রিস্টিয়ানোকেই এবার তার পরিবারের লোকের কাছ থেকে শুনতে হলো তিনি আর সেরা নন।
ESPN বলছে স্প্যানিশ গণমাধ্যম লা সেক্সতার সাথে এক ইন্টারভিউতে এই গোপন তথ্য এবার ফাঁস করেছেন CR7 নিজেই। আর এমন বিশ্বাস যার, তিনি আর কেউ নন, রোনালদোর ছেলে মাতেও। এটুকু শোনার পর অনেকেই ধরে নেবেন রোনালদোর ছেলে নিশ্চয়ই মেসিকে সেরা মানেন। তবে মাতেও কাকে 1 নম্বর ভাবেন, সে উত্তরেও রয়েছে চমক। ক্রিস্টিয়ানোর মতে মাতেও খুব পছন্দ করে ফ্রেঞ্চ স্টার কিলিয়ান এমবাপেকে। আর এমবাপে তার বাবার চেয়ে ভালো ফুটবলার, এমনই দাবি এই ছোট্ট শিশুর। কম জাননি ক্রিস্টিয়ানো নিজেও। এ কথা শুনে মজা পেয়ে উত্তরে জানিয়ে দিয়েছেন তিনি এমবাপের চেয়ে ভালো ফুটবলার, করেছেন তার চেয়ে ঢের বেশি গোল। অথচ স্বয়ং এমবাপে প্রকাশ্যেই বেশ কবার জানিয়েছেন ক্রিস্টিয়ানো তার আইডল, বিশ্বাস করেন ইতিহাসের সেরা ফুটবলার এই পর্তুগিজ। ছোট্ট মাতেও এ খবর জানে কিনা কে জানে। তবে এ সংবাদ এমবাপের কানে পৌঁছলে হয়তো খানিকটা গর্বিতই হবেন তিনি। দিন শেষে আইডলের পরিবারে নিজের ফ্যান থাকা তো খানিকটা আনন্দ আর গর্বেরই। রায়হান আহমেদ, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।